হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব জারণ বিজারণ বিক্রিয়া। আমরা গত ক্লাসে বিক্রিয়ার বিভিন্ন প্রকারভেদ পড়ছিলাম। আজকে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ পড়ব। তো ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া আর একটা নন রেডক্স বিক্রিয়া। ইলেকট্রন স্থানান্তর মানে কি? ইলেকট্রন স্থানান্তর মানে হলো যেই বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়ার বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রন স্থানান্তর ঘটবে বা ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। ইলেকট্রনের আদান প্রদান ঘটবে অথবা ঘটবে না, এর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া আর একটা নন রেডক্স বিক্রিয়া। তাহলে আসো প্রথমে রেডক্স বিক্রিয়াটা কি। রেডক্স বিক্রিয়াটা হলো যে বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। যেমন দেখো, এই বিক্রিয়ায় জিঙ্ক প্লাস কপার সালফেট উৎপন্ন হয়েছে, জিঙ্ক সালফেট প্লাস কপার। তো দেখো এখানে জিঙ্ক কিন্তু কারোর সাথে ইলেকট্রন আদান প্রদান করেনি এখানে, আর এখানে কপার তার দুইটা ইলেকট্রন সালফেটকে দিয়ে কপার সালফেট যৌগ গঠন করেছে। কিন্তু উৎপাদে দেখো জিঙ্ক সালফেটকে দুইটা ইলেকট্রন দিয়েছে আর কপার এখানে কাউকে দেয়নি। তার মানে কি, এখানে কি ছিল? জিঙ্ক ছিল নিরপেক্ষ অবস্থায় আর কপার ছিল দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন দান করে যৌগ অবস্থায়। আর এখানে জিঙ্ক আছে দুইটা ইলেকট্রন দান করে যৌগ অবস্থায় আর কপার হচ্ছে নিরপেক্ষ অবস্থায়। তাহলে এখানে কি ঘটেছে? এখানে জিঙ্ক বিক্রিয়াতে জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করে জিঙ্ক সালফেট গঠন করেছে, আর কপার তার দান করা দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখানে কপার নিরপেক্ষ কপারে পরিণত হয়েছে। তার মানে এখানে জিঙ্ক বিক্রিয়ক ইলেকট্রন দান করেছে আর কপার ইলেকট্রন গ্রহণ করেছে। এই যে আদান প্রদান, ইলেকট্রনের আদান প্রদান যেই বিক্রিয়ায় ঘটে সেই বিক্রিয়াই হলো রেডক্স বিক্রিয়া। তাহলে নন রেডক্স বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না তাকে নন রেডক্স বিক্রিয়া বলে। যেমন দেখো, এই বিক্রিয়াতে হাইড্রোক্লোরিক প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে এখানে হাইড্রোজেনের যোজনী কত ছিল? 1 আর ক্লোরিনের -1। হাইড্রোজেনের জারণ সংখ্যা ছিল +1 আর ক্লোরিনের -1। এখানে সোডিয়ামের একটা ইলেকট্রন দিয়ে সোডিয়াম প্লাস এবং হাইড্রক্সিল আয়ন OH মাইনাস আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে OH মাইনাস আয়ন। এখানে দেখো ঠিক একই সেম ভাবে আছে। এখানে সোডিয়াম প্লাস আকারে ছিল, এখানেও সোডিয়াম প্লাস আকারে আছে, আর এখানে ক্লোরিন মাইনাস আকারে। তার মানে কি, এখানে সোডিয়াম আর এখানে সোডিয়ামের কোনো পরিবর্তন হয়নি, তাদের যে জারণ সংখ্যা এদের কোনো পরিবর্তন ঘটেনি। আবার এখানে হাইড্রোজেন H প্লাস আকারে ছিল, ক্লোরিন মাইনাস আকারে ছিল, -1 আকারে ছিল। এখানেও দেখো ক্লোরিন -1 আকারে। আর পানিকে যদি ভাঙা হয় তাহলে দেখা যায় পানি ভাঙা হলে H প্লাস আর OH মাইনাস আয়ন পাওয়া যায়। তার মানে কি, এখানে H প্লাস আয়ন আছে, আবার OH মাইনাস এই আয়নটাও আছে। অর্থাৎ এখানে তোমার বা ইলেকট্রনের আদান প্রদান ঘটেনি, আগের মতোই আছে। এটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। এবার আসো রেডক্স বিক্রিয়া কোত্থেকে আসলো। দেখো, রিডক্স মূলত রিডাকশন এবং অক্সিডেশন এই দুইটার যোগফল। রিডাকশনের রেট আর রিডাকশনের রেট RED আর অক্সিডেশন এর OX, এই দুইটার দুই অংশ মিলিত হয়ে হয়েছে রিডক্স। তো রিডাকশন মানে কি? এই অক্সিডেশন মানে হচ্ছে জারণ আর রিডাকশন মানে বিজারণ। আর অক্সিডেশন এবং রিডাকশনের সম্মিলিত রূপ হচ্ছে রিডক্স বা মিলিত রূপ হচ্ছে রিডক্স। তার মানে রিডক্স মানে কি হবে? রিডক্স মানে হবে জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে আমরা বুঝতে পারলাম রিডক্স মানে জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া আমরা একটু আগে পড়লাম কি ঘটে। জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। একটি বিক্রিয়ক কি করবে? ইলেকট্রন ত্যাগ করে এবং অপর বিক্রিয়ক সেই ইলেকট্রন গ্রহণ করে। তার মানে কি, রিডক্স বিক্রিয়ায় দুইটা ঘটনা ঘটে, একটা ইলেকট্রন ত্যাগের ঘটনা ঘটে আর একটা ইলেকট্রন গ্রহণের ঘটনা ঘটে। তাহলে আমরা বিক্রিয়াকে দুইটা অংশে ভাগ করতে পারি। জারণ বিজারণ বিক্রিয়া দুটা অর্ধাংশে বিভক্ত, মানে একটা অংশে ইলেকট্রন ত্যাগের ঘটনা ঘটবে আর একটা অংশে ইলেকট্রন গ্রহণের ঘটনা ঘটবে। একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, যেহেতু দুইটা অর্ধাংশে ভাগ করা হয় তাহলে একটা হবে জারণ অর্ধ বিক্রিয়া আর একটা হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়া কি? তাহলে আমরা জানি রিডক্স বিক্রিয়াতে ইলেকট্রন
আদান প্রদান ঘটে, মানে ইলেকট্রন একটা অংশ ইলেকট্রন ত্যাগ করে বা দান করে আর একটা অংশ ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যেই অংশে এই জারণ মানে হলো ইলেকট্রন ত্যাগ বা বর্জন, লস। আর তাহলে বিক্রিয়ার যে অংশে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ অর্ধবিক্রিয়া বলে। মানে বিক্রিয়ার যে অংশে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ অর্ধবিক্রিয়া বলে। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া কি? ঠিকের উল্টো। বিজারণ অর্থ কি? ইলেকট্রন গ্রহণ বা অর্জন, মানে ইলেকট্রন গেইন। তাহলে বিক্রিয়ার যে অংশে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ অর্ধবিক্রিয়া বলে। তার মানে জারণ মানে ছিল ইলেকট্রন গ্রহণ করা, আর জারণ মানে ছিল ইলেকট্রন ত্যাগ করা। বিক্রিয়ার যে অংশে ইলেকট্রন ত্যাগ ঘটে তাকে জারণ অর্ধবিক্রিয়া, আর বিজারণ মানে ছিল ইলেকট্রন গ্রহণ করা, আর বিক্রিয়ার যে অংশে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে বিজারণ অর্ধবিক্রিয়া। যেমন দেখো, আমরা সোডিয়াম ক্লোরাইড যখন গঠিত হয় তখন দেখো কি হয়, এই সোডিয়াম আর ক্লোরিন অণু মিলে গঠন করে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম কি করে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে হয় সোডিয়াম প্লাস আয়ন। আর ক্লোরিন করে কি? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে হয় ক্লোরিন মাইনাস আয়ন। তাহলে এইখানে আমরা বলতে পারি যে সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ ঘটেছে, এটাকে বলবো আমরা এটা জারণ ঘটেছে, সোডিয়ামের জারণ ঘটেছে। আর ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে আমরা বলতে পারবো ক্লোরিনের বিজারণ ঘটেছে, এবং জারণ বিজারণের মাধ্যমে এই যৌগ গঠিত হয়েছে। জারণ বিজারণ মানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এই যৌগ গঠিত হয়েছে। তাহলে জারণ বিক্রিয়া কি ছিল? যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু, অণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ বা বর্জন করে তাকে জারণ বিক্রিয়া বলে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জারণ বিক্রিয়া কার কার হতে পারে। জারণ কার কার হতে পারে? পরমাণুর হতে পারে, অণুর হতে পারে, আবার আয়নেরও হতে পারে। তাহলে পরমাণু, অণু বা আয়ন যদি ইলেকট্রন ত্যাগ করে আমরা বলবো তার জারণ ঘটেছে। এবার দেখো পরমাণুর জারণ কিভাবে ঘটে। সোডিয়াম এটা একটা পরমাণু, তো সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে ঘটবে সোডিয়াম প্লাস আয়ন। তো এইখানে ইলেকট্রন ত্যাগ ঘটেছে, তো এই পাশে আসলে প্লাস আকারে দেখানো হয়েছে এখানে, অর্থাৎ সোডিয়াম ভেঙে একটা সোডিয়াম প্লাস এবং একটা ইলেকট্রন, অর্থাৎ এই ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। তাহলে এখানে কি ঘটেছে? সোডিয়াম পরমাণুর জারণ ঘটেছে, জারণ ঘটে হয়েছে সোডিয়াম প্লাস আয়ন। জারণ মানে ইলেকট্রন ত্যাগ, এই যে ইলেকট্রনটা ত্যাগ ঘটেছে, এই পাশে মাইনাস আকারে ছিল, এই পাশে এসে প্লাস আকারে হয়েছে। ক্যালসিয়াম দেখো, ক্যালসিয়াম যোজনী 2, তাহলে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছাড়তে পারে, তাহলে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয়েছে ক্যালসিয়াম 2+ আয়ন। আবার এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন তার ত্যাগ করা দুইটা ইলেকট্রন, তাহলে ক্যালসিয়াম ভেঙে হয় ক্যালসিয়াম 2+ আয়ন আর দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন ত্যাগ করলে হয় ক্যালসিয়াম 2+ আয়ন। এটা ছিল পরমাণুর জারণ। এবার আসো অণুর জারণ কিভাবে ঘটে। দেখো এই যে H2 এটা হলো হাইড্রোজেনের অণু, হাইড্রোজেন H ছিল পরমাণু, আর দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে অণু আকারে থাকে, তো হাইড্রোজেন অণু। তাহলে হাইড্রোজেন অণু কি করবে? আমরা জানি হাইড্রোজেনের যোজনী 1, মানে কি হাইড্রোজেন একটা ইলেকট্রন ছাড়তে পারে। যেহেতু H2 তে মানে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে কি করবে? সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা H+ এবং এখানে দুইটা ইলেকট্রন থাকবে। এটা ছিল অণুর জারণ। এবার আসো আয়নের জারণ। তো আয়নের মধ্যে এবার আসো ক্যাটায়নের জারণ। ক্যাটায়ন কারা? ক্যাটায়ন হচ্ছে যারা ধনাত্মক আয়ন, তাদেরকে কি বলে? ক্যাটায়ন বলে। তাহলে ক্যাটায়ন মানে যারা ধনাত্মক আয়ন। দেখো Fe2+, এটা হচ্ছে ফেরাস আয়ন। Fe2+ বললে ফেরাস, আর Fe3+ হলে হয় ফেরিক। তাহলে এটা হচ্ছে ফেরাস আয়ন, এটা ফেরিক আয়ন। দেখো Fe2+ আয়ন এটা একটা ক্যাটায়ন, এটা একটা ইলেকট্রন ত্যাগ করে হয়েছে ফেরিক আয়ন Fe3+ আয়ন। এখানে দেখো একটা ইলেকট্রন ত্যাগ করে তার ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে Fe2+ আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে হয় Fe3+ আয়ন, আর এই যে তার ত্যাগ করা ইলেকট্রনটা। এবার আসো অ্যানায়নের জারণ। দেখো দুইটা ক্লোরিন মাইনাস আয়ন, মানে ক্লোরিন অ্যানায়ন, প্রত্যেকে দুইটা করে ইলেকট্রন ত্যাগ করবে। এই যে দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে হবে ক্লোরিন অণু, মানে দুইটা নিরপেক্ষ ক্লোরিন অণু গঠন করবে। তাহলে এটা হলো অ্যানায়নের জারণ। দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করে তার এখানে প্রত্যেকের একটা একটা করে মাইনাস আয়ন ছিল, তাহলে মাইনাস আয়ন প্রত্যেকে, মাইনাস মানে ইলেকট্রন, তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে তারা হয়েছে ক্লোরিন অণু, মানে দুইটা ক্লোরিন হয়েছে, আর দুইটা ক্লোরিন মিলেই ক্লোরিন অণু গঠন করে।
তাহলে দেখো কি হচ্ছে এখানে, জারণের ফলে ওই পরমাণুর ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়। দেখো যদি একটু খেয়াল করি যে এই দেখো সোডিয়াম এখানে জারণ ঘটেছে, জারণ ঘটার ফলে এখানে সোডিয়াম প্লাস হয়েছে, সোডিয়াম একটা চার্জ বৃদ্ধি পেয়েছে, এখানে কোনো চার্জ ছিল না, এখানে চার্জ হয়েছে। ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে জারণের ফলে 2টা চার্জ বৃদ্ধি পেয়েছে। কি চার্জ বৃদ্ধি পেয়েছে? ধনাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে। অণুর জারণের ক্ষেত্রে দেখো হাইড্রোজেন, এখানে তোমার কোনো চার্জ ছিল না, এখানে তার চার্জ বৃদ্ধি পেয়েছে। এটা ছিল ফেরাস আয়ন, Fe2+ আয়ন, জারণের ফলে 2টা ধনাত্মক চার্জ ছিল আগে, এবার 3টা ধনাত্মক চার্জ হয়েছে। তার মানে কি, জারণের ফলে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। আবার দেখো অ্যানোনের জারণের এখানে কি হচ্ছে, এখানে তোমার এখানে প্রত্যেকে একটা একটা করে মাইনাস মানে ঋণাত্মক চার্জ ছিল, কিন্তু জারণের ফলে এখানে কোনো ঋণাত্মক চার্জ নেই। তার মানে কি, এখানে ঋণাত্মক চার্জ কমে গেছে। তাই বলা যায় জারণের ফলে ওই পরমাণুর ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়। এবার আসো বিজারণ বিক্রিয়া। তো বিজারণ বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু, অণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ বা অর্জন করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। তাহলে জারণের মতো বিজারণও পরমাণুর হতে পারে, অণুর হতে পারে বা আয়নেরও হতে পারে, এবং এখানে ইলেকট্রন গ্রহণ করবে বা ইলেকট্রন অর্জন করবে। পরমাণুর বিজারণ দেখো, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে হয়েছে ক্লোরিন মাইনাস আয়ন, এটা হচ্ছে পরমাণুর বিজারণ। এই যে ইলেকট্রন গ্রহণ করেছে এবং ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে। অণুর বিজারণ দেখো, এই যে এটা আয়োডিন অণু, আয়োডিন 2টা করে অণু আকারে থাকে। তো আয়োডিন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা আয়োডিন মাইনাস আয়নে পরিণত হয়েছে, এটা হচ্ছে অণুর বিজারণ। এবার আয়নের বিজারণ দেখি, দেখো কপার 2+ আয়ন, সে করে কি, একটা ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, অর্থাৎ কপার 2+ আয়নের বিজারণ ঘটে। একটা ইলেকট্রন গ্রহণ করে, আগে ছিল 2টা ধনাত্মক আয়ন, এখন হয়েছে একটা ধনাত্মক আয়ন, তাহলে এটা হচ্ছে ক্যাটায়নের বিজারণ। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে বিজারণ বিক্রিয়ার ফলে ওই পরমাণুর ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। দেখো এখানে চার্জ ছিল না, এখানে ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বা ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়। যেমন দেখো এটাতে কপার জারণ সংখ্যা ছিল, চার্জ সংখ্যা ছিল 2, তোমার একটা ইলেকট্রন গ্রহণ করা বা বিজারণের ফলে কপারের চার্জ সংখ্যা হয়েছে প্লাস, মানে +1, বা ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পেয়েছে। এবার আসো জারক ও বিজারক। তো জারক কারা? জারক হলো যারা জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অপর বিক্রিয়ক পদার্থকে জারিত করে তাকে জারক পদার্থ বলে। তো জারক হলো যে নিজে বিজারিত হবে এবং নিজে বিজারিত হয়ে অপর বিক্রিয়ক পদার্থকে জারিত করবে। তো নিজে বিজারিত হলে সে কি করবে? সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে জারক হলো ইলেকট্রন গ্রহীতা, সে নিজে ইলেকট্রন গ্রহণ করবে, ফলে অপর বিক্রিয়ক পদার্থ সে জারিত হওয়ার সুযোগ পাবে। এই জারককে নিজে বিজারিত হবে এবং অপরকে জারণ ঘটার সুযোগ করে দিবে। যেহেতু তার কারণেই জারণটা ঘটলো, এই জন্য তাকে বলা হয় জারক। তার মানে জারক নিজে বিজারিত, কিন্তু সে অপর বিক্রিয়ক পদার্থের জারণ ঘটাবে। তাহলে জারক হলো ইলেকট্রন গ্রহীতা। যেমন একটা উদাহরণের মাধ্যমে বোঝা যায়, যেমন বিচারক। বিচারক কি করে? বিচার করে, কিন্তু বিচারটা কার হয়? বিচারটা হয় বাদীর বিচার হয়, বাদী বা বিবাদীর বিচার হয়, কিন্তু বিচারকের কিন্তু বিচার হয় না। সেম এই জারক যে, তার কিন্তু জারণ ঘটে না, সে জারণ ঘটায়। যেমন বিচারক বিচার করে, কিন্তু তার নিজের বিচার হয় না। তো জারক সে জারণ ঘটাবে, কিন্তু সে নিজে জারিত হবে না, সে কি হবে? নিজে বিজারিত হবে। এটা বোঝা গেলে এটাও বুঝবো যে বিজারক তাহলে কারা? জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় এবং অপর বিক্রিয়ক পদার্থকে বিজারিত করে তাকে বিজারক পদার্থ বলে। তাহলে বিজারক পদার্থর নিজে কি ঘটবে? নিজে জারিত হবে এবং অপরকে বিজারিত করার সুযোগ দিবে। নিজে জারিত হবে এবং অপর বিক্রিয়ক পদার্থকে বিজারিত হওয়ার সুযোগ করে দিবে। তো নিজের যদি জারণ ঘটে, তাহলে সে কি হবে? ইলেকট্রন দাতা। তাহলে বিজারক হলো ইলেকট্রন দাতা। তাহলে বিজারকের যদি জারণ হয়, তার মানে বিজারক কারা? যারা ইলেকট্রন দান করবে, অর্থাৎ সেই ইলেকট্রন দান করবে এবং অপর পদার্থকে বা অপর বিক্রিয়ককে ইলেকট্রন গ্রহণ করার সুযোগ করে দিবে। তো ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারক। যেহেতু এর কারণে তোমার এই বিজারকের জারিত হওয়ার কারণে অপর পদার্থের ইলেকট্রন গ্রহণ করার সুযোগ পায়, এই জন্য বিজারককে বিজারক বলা হয়।
তাহলে জারক কি? জারক হলো নিজে ইলেকট্রন গ্রহণ করবে এবং নিজে বিজারিত হবে। জারক নিজে জারিত হবে না, জারক নিজে বিজারিত হবে এবং ইলেকট্রন গ্রহণ করবে। আর বিজারক কারা? নিজে ইলেকট্রন দান করবে, নিজে জারিত হবে। তাহলে জারক মানে হলো নিজে বিজারিত। তাহলে জারককে যে বিজারিত হয় জারণ বিজারণ বিক্রিয়ায়, আর বিজারককে যে জারণ বিজারণ বিক্রিয়ায় নিজে জারিত হয়। তাহলে এই বিক্রিয়াতে আমরা দেখি, দেখো সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। এখানে সোডিয়াম কি হয়েছে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে, আর ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে। তাহলে এখান থেকে দেখো সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে তাই সোডিয়ামের জারণ ঘটেছে, আর ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে তাই ক্লোরিনের বিজারণ ঘটেছে। তাহলে সোডিয়াম কি করেছে? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে, মানে সোডিয়াম জারিত হয়েছে। আর আমরা একটু আগে পড়লাম যে জারিত হয় সে কি? বিজারক। তাহলে সোডিয়াম এখানে বিজারক, আর ক্লোরিন কি হয়েছে? বিজারিত হয়েছে, এই জন্য ক্লোরিন হবে জারক। এবার দেখো এই যে তোমার ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ, কোন ইলেকট্রন গ্রহণ করেছে? এই যে সোডিয়ামের ত্যাগ করা ইলেকট্রন গ্রহণ করেছে। ক্লোরিন যদি ইলেকট্রন গ্রহণ না করতো তাহলে সোডিয়াম কি করতে পারতো না? ইলেকট্রন ত্যাগ করতে পারতো না। যেহেতু ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ করার ফলেই সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পেরেছে, অথবা ক্লোরিনের ইলেকট্রন গ্রহণের ফলে সোডিয়াম নিজে জারিত হতে পেরেছে। কার কারণে জারিত হলো? ক্লোরিনের কারণে। এই জন্য ক্লোরিনকে বলা হবে জারক। আবার দেখো সোডিয়ামের ত্যাগ করা ইলেকট্রন কে নিয়েছে? ক্লোরিন নিয়েছে। যদি ক্লোরিন ইলেকট্রন না নিত তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পারতো না। যেহেতু সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ করা কার কারণে ঘটেছে? ক্লোরিনের কারণে ঘটেছে। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে বিধায় সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পেরেছে। তাহলে সোডিয়ামের জারণ ঘটা এটা কার কারণে ঘটেছে? ক্লোরিনের কারণে ঘটেছে। এই জন্য ক্লোরিনকে বলা হবে জারক। তাহলে সোডিয়াম হচ্ছে বিজারক, সে নিজে জারিত হয়েছে, আর ক্লোরিন হবে জারক, সে নিজে বিজারিত হয়েছে। আবার আসো এই বিক্রিয়াতে দেখো অ্যালুমিনিয়াম আর ক্লোরিন মিলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন করেছে। এখানে অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়, এবং এরা তোমার Al3+ আর 3টা ক্লোরিন আয়ন মিলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যৌগ গঠন করে। এখানে কি হয়? অ্যালুমিনিয়ামের জারণ ঘটে আর ক্লোরিনের বিজারণ ঘটে। তাহলে এবার বলো এখানে কে জারক আর কে বিজারক? জারক কারা? যারা বিজারিত হয়। তাহলে এখানে বিজারিত হয়েছে কে? ক্লোরিন। তাহলে ক্লোরিন যেহেতু বিজারিত হয়েছে, আবার এই যে অ্যালুমিনিয়ামের যে জারণ ঘটেছে, এই অ্যালুমিনিয়ামের জারণ ঘটার সুযোগ কার কারণে পেয়েছে? ক্লোরিনের কারণে পেয়েছে। কেন? কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের ত্যাগ করা ইলেকট্রন ক্লোরিন সে গ্রহণ করেছে, বা তার ইলেকট্রনকে থাকার জায়গা দিয়েছে। যদি ইলেকট্রনকে থাকার জায়গা না দিত তাহলে কিন্তু সেই ইলেকট্রন ত্যাগ করতে পারতো না, ইলেকট্রন কই থাকতো? এজন্য তো ক্লোরিন হচ্ছে এই অ্যালুমিনিয়ামের ইলেকট্রনকে থাকার জায়গা দিয়ে সে অ্যালুমিনিয়ামকে জারিত হওয়ার সুযোগ করে দিয়েছে। এই জন্য ক্লোরিন হবে নিজে জারক। আবার দেখো এই অ্যালুমিনিয়াম কি করেছে? অ্যালুমিনিয়াম হচ্ছে ক্লোরিনকে ইলেকট্রন দিয়েছে, বা ক্লোরিনের বিজারণ ঘটেছে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে মানে ক্লোরিনের বিজারণ ঘটেছে। তাহলে ক্লোরিনের বিজারণ ঘটা কার কারণে ঘটেছে? অ্যালুমিনিয়াম যদি ইলেকট্রন না দিত তাহলে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে পারতো না। তাই যেহেতু ক্লোরিনের বিজারণ ঘটা অ্যালুমিনিয়ামের কারণে হয়েছে, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন দেওয়ার কারণে হয়েছে, তাই অ্যালুমিনিয়ামকে বলা হবে বিজারক। তাহলে এখানে অ্যালুমিনিয়াম হবে বিজারক আর ক্লোরিন হবে জারক। এবার আসো ফ্লোরিন, এটা কি হবে? ফ্লোরিনকে জারক বলা হয় কেন? ফ্লোরিনকে জারক বলা হয় কেন? দেখো যখন ফ্লোরিন বিক্রিয়া করবে তখন কি করবে? ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় ফ্লোরিন তোমার পারমাণবিক সংখ্যা 9, ফ্লোরিন হচ্ছে তোমার নিয়নের আগেরটাই হচ্ছে ফ্লোরিন। তো ফ্লোরিন কি চাবে? ফ্লোরিনের অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন দরকার, মানে সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাবে। ফ্লোরিনের পরের নিষ্ক্রিয় গ্যাসটা কি? নিয়ন। তো ফ্লোরিনের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য তার একটা ইলেকট্রন দরকার। যেহেতু তার একটা ইলেকট্রন দরকার তার মানে কি সে নিজে বিজারিত হবে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে নিজে বিজারিত হবে। সে যদি নিজে বিজারিত হয়
তাহলে যে বিজারিত হয় তাকে কি বলে? তাকে বলে জারক। তো ফ্লোরিনকে জারক বলা হয় কেন দেখো, এই যে দেখো এখান থেকে আমরা একটু আগে বুঝি, তারপর এটা আমরা পড়বো। দেখো সোডিয়াম, আর ধরো সোডিয়াম আর ফ্লোরিনের মধ্যে বিক্রিয়া দিয়েছি, উৎপন্ন হয়েছে সোডিয়াম ফ্লোরাইড। এখানে কি ঘটেছে? সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করে হয়েছে সোডিয়াম প্লাস আয়ন, অর্থাৎ সোডিয়ামের জারণ ঘটেছে। আর ফ্লোরিন সেই ইলেকট্রন ত্যাগ করে ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়, অর্থাৎ ফ্লোরিনের বিজারণ ঘটেছে। তারপর সোডিয়াম প্লাস এবং ফ্লোরিন মাইনাস মিলে সোডিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করে। এবার দেখো এই সোডিয়াম ত্যাগ করে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এবং সেই ত্যাগ করে ইলেকট্রন গ্রহণ করে কে? ফ্লোরিন। তার মানে সোডিয়ামের জারণ যে ঘটে, এই জারণ ঘটে কার জন্য? ফ্লোরিনের জন্য। ফ্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে বিধায়। তার মানে কি বলতে পারি যে ফ্লোরিন নিজে বিজারিত হয়, কিন্তু সে নিজে বিজারিত হয়ে সোডিয়ামের জারণ ঘটার সুযোগ করে দেয়। তাহলে ফ্লোরিনকে বলতে পারবো আমরা জারক, আর সোডিয়ামকে বলতে পারবো আমরা বিজারক। তাহলে দেখো জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক, এবং যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক পদার্থ বলে। ফ্লোরিনের শেষ শক্তি স্তরে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হতে একটি ইলেকট্রন ক্রম, তাই সে একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করতে চায়। বিক্রিয়ায় ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে জারণ সংখ্যার পরিবর্তন ঘটায়, তাই ফ্লোরিন হলো জারক। তাহলে জারককে যে নিজে বিজারিত হয়, যেহেতু এখানে ফ্লোরিনের বিজারণ ঘটেছে তাই হবে ফ্লোরিনকে বলা হবে জারক। এবার আসো জারণ বিজারণের বিভিন্ন মতবাদ পড়বো আমরা। তো জারণ বিজারণের দুইটা মতবাদ রয়েছে, একটা হচ্ছে সনাতন মতবাদ, এটাকে বা পুরাতন মতবাদও বলা হয়, আর একটা হচ্ছে আধুনিক বা ইলেকট্রনীয় মতবাদ। আমরা মূলত এই মতবাদটাই বিস্তারিত পড়বো, আর আমরা এতক্ষণ জারণ বিজারণের যে সংজ্ঞা দিয়েছি এটা এই আধুনিক মতবাদ বা ইলেকট্রনীয় মতবাদ অনুসারেই দিয়েছি। তাহলে সনাতন মতবাদটা কি দেখো, সনাতন মতবাদ অনুযায়ী জারণ কি? যে কোনো পদার্থের সাথে অক্সিজেনের সংযোজন অথবা হাইড্রোজেনের অপসারণকে জারণ বলে। অর্থাৎ বিক্রিয়াতে কোনো বিক্রিয়কের সাথে যদি অক্সিজেনের যোগ হয় অথবা হাইড্রোজেনের অপসারণ হয়, তাহলে সনাতন মতবাদ অনুসারে সেটাকে বলা হবে জারক। যেমন দেখো এই যে এই বিক্রিয়াতে কার্বন প্লাস অক্সিজেন, এর বিক্রিয়াতে কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই বিক্রিয়াতে কার্বনের সাথে হাইড্রোজেনের সংযোজন হয়েছে। তাহলে কার্বনের সাথে যদি অক্সিজেনের সংযোজন হয় তাহলে সনাতন মতবাদ অনুসারে এই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। তাহলে বিজারণ কি? এর উল্টো, যে কোনো পদার্থের সাথে হাইড্রোজেনের সংযোজন অথবা অক্সিজেনের অপসারণকে বিজারণ বলে। যেমন দেখো এই বিক্রিয়াতে কার্বন এর সাথে যদি হাইড্রোজেনের বিক্রিয়া দেওয়া যায় উৎপন্ন হয় CH4 বা মিথেন। তাহলে এই বিক্রিয়াতে কি ঘটেছে? কার্বনের সাথে হাইড্রোজেনের সংযোজন ঘটেছে, এই যে কার্বন আর হাইড্রোজেন একসাথে হয়ে গিয়েছে। তাহলে সনাতন মতবাদ অনুসারে এইটাকে বলা হবে, এই বিক্রিয়াকে বলা হবে বিজারণ বিক্রিয়া। এবার আসো আধুনিক বা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণ বিক্রিয়াটা কি। তো জারণ বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় মতবাদে হলো যে জারণ কারা? যে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন দান করে সেই বিক্রিয়াকে জারণ বলে। মানে আমরা যেটা আগে পড়ে এসেছি সেটাই হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কি? যে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলে। জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া, অথবা এইভাবে বলা যায় জারণ বিজারণ যুগপৎ ঘটে। যুগপৎ মানে কি? যুগপৎ মানে হলো যখন দুইটা জিনিস একসাথে ঘটে, মানে একটা জিনিস ছাড়া আর একটা জিনিস কল্পনা করা যায় না, তখন তাকে বলে যুগপৎ কোনো কিছু। যেমন রাজনৈতিক দলগুলো বলে যুগপৎ আন্দোলন, মানে আর এক দল করলে এই দলও করবে, এটাকে বলে যুগপৎ। মানে কি? যুগপৎ মানে হলো একসাথে করা। তাহলে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া মানে কি? যে জারণ আর বিজারণ সবসময় একসাথে ঘটবে। জারণ বিজারণ একসাথে ঘটবে, যখন জারণ ঘটবে তখন বিজারণ ঘটবে, আবার যখন বিজারণ ঘটবে সাথে সাথে জারণও ঘটবে। যেমন দেখো এই সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, মানে সোডিয়ামের জারণ ঘটে। আর ক্লোরিন ওই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়, মানে ক্লোরিনের বিজারণ ঘটে। এভাবে তোমার সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠিত হয়। তাহলে এই সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করেছে
সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন অবশ্যই এই ত্যাগ করা ইলেকট্রনের জন্য কাকে লাগবে? ক্লোরিনকে ওই ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাছাড়া সোডিয়াম কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন ত্যাগের জন্য অবশ্যই একজন ইলেকট্রন গ্রাহক দরকার, যে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, মানে যে যার বিজারণ ঘটবে। মানে কি সোডিয়ামের জারণের জন্য অবশ্যই আরেকজন দরকার, যে যার বিজারণ ঘটবে, মানে সোডিয়ামের সেই ত্যাগ করা ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ যখন সোডিয়ামের জারণ ঘটবে সাথে সাথে ক্লোরিনের কি ঘটবে? বিজারণও ঘটবে। এটাই বলেছে। তার মানে কি সোডিয়াম এবং ক্লোরিনের জারণ বিজারণ একসাথে ঘটে, যুগপৎ ঘটে। তাহলে সোডিয়াম বিজারক আর ক্লোরিন জারক। এবার আসো দেখো আবার আগের উদাহরণটা, যে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়, আর ক্লোরিন কি করে? সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন - আয়নে পরিণত হয়। তাহলে যখন অ্যালুমিনিয়ামের জারণ ঘটেছে সাথে সাথে ক্লোরিনেরও বিজারণ ঘটেছে, মানে অ্যালুমিনিয়ামের ত্যাগ করা ইলেকট্রন ক্লোরিন এসে গ্রহণ করবে। যখন ক্লোরিন আসবে তখনই অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে যখন অ্যালুমিনিয়ামের জারণ ঘটবে সাথে সাথে ক্লোরিনেরও বিজারণ ঘটবে। তাহলে আমরা বলতে পারবো যে অ্যালুমিনিয়ামের জারণ এবং ক্লোরিনের বিজারণ একসাথে ঘটে, অর্থাৎ যুগপৎ ঘটে। তাহলে কি দেখো, যে জারণ ও বিজারণ প্রক্রিয়া দুইটি পরস্পরের বিপরীত। বিপরীত মানে জারণে ইলেকট্রন ত্যাগ হয় আর বিজারণে ইলেকট্রন গ্রহণ হয়। ও সম্পূরক। সম্পূরক মানে কি? একটা এবং আরেকটার, একটা ছাড়া আরেকটা হবে না। মানে একটা আসলে, একটা যখন আসবে সাথে সাথে আরেকটা আসা লাগবে, তখন সেটা পূরণ ঘটবে। যখন জারণ বিক্রিয়া ঘটে তখন তার সাথে বিজারণ, এবং যখন বিজারণ বিক্রিয়া ঘটে তখন তার সাথে জারণ বিক্রিয়াও অবশ্যই ঘটবে। একটা কিন্তু কল্পনা করা যাবে না। ইলেকট্রনীয় মতবাদের ভিত্তিতে জারণ বিজারণ যুগপৎ সংঘটিত হয় ব্যাখ্যা করা হলো। দেখো, যে সোডিয়াম আর ক্লোরিন পারস্পরিক বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। অর্ধবিক্রিয়াটা কি হবে? যে দুইটা সোডিয়াম আসবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে হবে দুইটা সোডিয়াম প্লাস আয়ন, অর্থাৎ এখানে সোডিয়ামের জারণ ঘটবে। আবার সাথে সাথে কি হবে? ক্লোরিন আসবে। এই ক্লোরিন সোডিয়ামের ত্যাগ করা দুইটি ইলেকট্রন গ্রহণ করে 2Cl- আয়ন পরিণত হবে। এটা এখানে জারণ ঘটেছে, এই জন্য এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। আর এই বিক্রিয়াতে বিজারণ ঘটেছে, এই জন্য এটা বিজারণ অর্ধবিক্রিয়া। এবং জারণ বিজারণ বিক্রিয়া মিলে হবে সোডিয়াম ক্লোরাইড গঠন হবে। তাহলে দেখো, যে সোডিয়াম বিজারক, এখানে কি সোডিয়াম জারণ ঘটেছে মানে কি সোডিয়াম বিজারক, আর ক্লোরিন বিজারণ ঘটেছে মানে ক্লোরিন হচ্ছে জারক। যে সোডিয়াম বিজারক পদার্থ, এটি ইলেকট্রন ত্যাগ করে এবং সেই ত্যাগকৃত ইলেকট্রন জারক পদার্থকে ক্লোরিন, যে জারক পদার্থ ক্লোরিন গ্রহণ করে। এখন যদি জারক পদার্থ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করে তাহলে বিজারক পদার্থ ইলেকট্রন দান করতে পারবে না। মানে কি সোডিয়াম তখন ইলেকট্রন দান করতে পারবে যখন ক্লোরিন আসবে এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে। যদি ক্লোরিন না থাকে, শুধু সোডিয়াম থাকে, সোডিয়াম কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। ইলেকট্রন ত্যাগ না করতে পারলে সোডিয়ামের জারণও ঘটবে না। যখনই ক্লোরিন আসবে এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে, মানে কি ক্লোরিনের বিজারণ ঘটবে, তখনই সোডিয়ামের জারণ ঘটতে পারবে। কাজেই বলা যায় যখনই জারণ ঘটবে সাথে সাথে বিজারণও ঘটবে, তাই বলা যায় জারণ বিজারণ যুগপৎ ঘটে। এবার আসো, যে ফেরাস ক্লোরাইড এবং ক্লোরিন মিলে উৎপন্ন করেছে ফেরিক ক্লোরাইড এবং বলেছে বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ ঘটে, বিশ্লেষণ করো। তাহলে সেম আমরা আগের মতোই বলবো, যে এগুলো তোমাদের ঘ নাম্বারে আসে, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হয় তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। আমরা আগে লেখার জন্য আগে তোমার সংখ্যাগুলো দিয়ে নেব। যে বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে তাকে জারণ বিক্রিয়া, এবং যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলে। আবার যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক, অর্থাৎ যে জারিত হয় সে বিজারক, এবং যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে মানে যে বিজারিত হয় সে তাকে জারক পদার্থ বলে। জারণ বিজারণ বিক্রিয়া কি হয়? একই সাথে সংঘটিত হয়। এখানে আমরা বিক্রিয়াটির সমতা করেছি, যেখানে 2 দিয়ে এবং এখানে 2 দিয়ে বিক্রিয়াটির সমতা করা হয়েছে। যে বিক্রিয়াতে কি করে দেখো, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া আর এটা বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া কি? ফেরাস আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়, মানে Fe2+ থেকে Fe3+ আয়নে পরিণত হয়। আবার বিজারণ অর্ধবিক্রিয়া কি? এই ক্লোরিন সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে তোমার দুইটা ক্লোরিন - আয়নে পরিণত হয়। এটাই বলেছে যে বিক্রিয়াটিতে Fe2+ একটি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়নে রূপান্তরিত হয়, অর্থাৎ এটি জারণ বিক্রিয়া। এই যে এটা জারণ বিক্রিয়া, এই জন্য এটা লিখেছি জারণ অর্ধবিক্রিয়া। এবং Fe2+ বিজারক পদার্থ,
আবার দুইটি ক্লোরিন পরমাণু প্রত্যেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়, অর্থাৎ কি এটা বিজারণ বিক্রিয়া, এবং ক্লোরিন কি জারক পদার্থ। তাহলে দেখো এখানে কি হবে, যখন এই যে এটা ইলেকট্রন ত্যাগ করবে সাথে সাথে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে, মানে যখনই ক্লোরিন আসবে তখন এই Fe2+ এটা ইলেকট্রন দান করতে পারবে। যদি ক্লোরিন না থাকতো তাহলে এটা কিন্তু ইলেকট্রন দান করতে পারতো না, অর্থাৎ কি এই জারণ এবং এর বিজারণ অবশ্যই কি ঘটবে, একসাথে ঘটবে। যখন জারণ ঘটবে তখনই বিজারণ ঘটবে, এবং যখন বিজারণ ঘটবে সাথে সাথে জারণ ঘটবে। এই জন্যই বলা যাবে এই বিক্রিয়াটা কি, অবশ্যই এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ ঘটে। দেখো যে Fe2+ বিজারক পদার্থ এটি ইলেকট্রন ত্যাগ করে এবং সেই ত্যাগকৃত ইলেকট্রন জারক পদার্থ ক্লোরিন গ্রহণ করে। এখন যদি জারক পদার্থ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করে তাহলে বিজারক পদার্থ ইলেকট্রন দান করতে পারবে না। কাজেই বলা যায় যখনই জারণ ঘটবে সাথে সাথে বিজারণও ঘটবে, তাই বলা যায় জারণ বিজারণ যুগপৎ ঘটে। যুগপৎ মানে একসাথে ঘটে। এবার আসো সোডিয়াম, এটা খ নম্বরে কোশ্চেনে আসে যে সোডিয়াম প্লাস একটি জারক ব্যাখ্যা করো। তো জারক কারা, যারা বিজারিত হয়, যারা বিজারিত হয়। দেখো সোডিয়াম প্লাস মানে কি, সোডিয়ামের একটা ইলেকট্রন সে ত্যাগ করেছে, ত্যাগ করে সোডিয়াম প্লাস আকারে আছে। এখন সে কি যদি বিক্রিয়া করে তাহলে কিন্তু সে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, কারণ কি সোডিয়াম প্লাস হয়ে সে তার অষ্টক পূরণ করে, মানে তার সর্বশেষ সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা বিজোড় ইলেকট্রন থাকে, সে চাইলে সেটা ত্যাগ করতে পারে। এরপর কিন্তু সে ইলেকট্রন ত্যাগ করতে পারে না। এবার চাইলে যে সোডিয়াম চাইলে সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তাহলে যে গ্রহণ করে বা বিজারিত হয় তাকে কি বলে, জারক বলে। এটাই বলেছে, যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারক বলে। তাহলে সোডিয়াম কি করবে, অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সে আর ত্যাগ করতে পারবে না। তাহলে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে হবে সোডিয়াম পরমাণু। তাহলে সোডিয়াম প্লাস আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়, তাই এটি একটি জারক।